শেখ হাসিনার পতন কি অনিবার্য ছিল? বাংলাদেশে রাজাকার বা পাকিস্তানপন্থীদের একটা প্রবণতা বা পাকিস্তানপন্থীদের যে উপস্থিতি, সেইটা কি কোনোভাবে বুঝতে পারেননি শেখ হাসিনা? 1975 সালে তার গোটা পরিবারের মৃত্যুর পর তার ভাই, তার বোন এবং তিনি বেঁচে গিয়েছিলেন, এবং ঠিক এর পরেও তিনি বুঝতে পারেননি যে পাকিস্তানপন্থীদের একটা বারবারন্ত বাংলাদেশ জুড়ে বরাবরই রয়ে গিয়েছে। 2013 সালে ট্রাইব্যুনাল তিনি নিজে করেছিলেন 71 সালে মানবতা বিরোধী অপরাধ যারা করেছিল তাদেরকে ফাঁসি দেওয়ার জন্য, তাদেরকে বিচার করার জন্য, সেই বিচারও তিনি করেছিলেন। কিন্তু এইবার অর্থাৎ 2024 সালে কেন সেটা আগে ভাগে বুঝতে পারলেন না? কেন এই গোটা আন্দোলন তিনি পদত্যাগ বা তার পতনের পর তাকে বুঝতে হলো যে এই গোটা আন্দোলনে পাকিস্তান রয়েছে বা জঙ্গিরা রয়েছে? আজ এই আলোচনা বা এই অনুষ্ঠানটায় ঠিক এই গোটা ঘটনার পর্যালোচনা করব, এবং আপনারা দেখছেন ইনসাইট, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। এক্স্যাক্টলি 2024 সালের 5ই আগস্ট তিনি পদত্যাগ করলেন, বা বলা ভালো তিনি পালিয়ে আসতে বাধ্য হলেন, ভারতে পালিয়ে এলেন। ইতিমধ্যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে সাজা ঘোষণা করেছে, তিনি সাজাপ্রাপ্ত হয়েছেন এবং তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। 3টি আলাদা আলাদা মামলায় তার মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে। আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, সেই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যেটা কিনা তিনি শুরু করেছিলেন 2013 সালে। কেন 2013 সালে শুরু করেছিলেন? পাকিস্তানপন্থী যারা রয়েছে বা যারা কিনা 1971 সালের সেই যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধে বাঙালিদের হত্যা করেছিল, বা জামাত সহ বিভিন্ন জঙ্গি যারা বাংলাদেশের বিভিন্ন মুসলিম বেসড সংগঠন এবং পাকিস্তানপন্থী যারা, তারা বাংলাদেশের বহু সাধারণ মানুষকে হত্যা করেছিল পাকিস্তান সেনার সঙ্গে হাত মিলিয়ে। তাদের বিচার করার জন্য 2013 সালে তিনি এই ট্রাইব্যুনাল গঠন করেন। সেই ট্রাইব্যুনালে বহু লোকের ফাঁসি বা সাজাপ্রাপ্ত হয়, এবং তারপর 2013 সালে একটা গণ আন্দোলন, জামাতরা পথে বসে পড়ে, ঢাকার শালিমার সহ বিভিন্ন জায়গায় আন্দোলন শুরু হয়। সেই আন্দোলন কিভাবে হটিয়েছিলেন তিনি, সেই চিত্র আমাদের সবারই কম বেশি জানা। যারা মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের বাঁচাতে গিয়ে যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনকে আটকাতে ঠেকাতে যৌথ বাহিনীর দ্বারা বল প্রয়োগ করে তাদেরকে তুলে ফেলা, তাদেরকে গ্রেফতার করা, আটক করা। সেই সময় অন্তত 15,000 জামাত সহ বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী জঙ্গি সংগঠনের যারা কর্মী বা বলা ভালো যারা জঙ্গি, তারা গ্রেফতার হয়। বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের যে চিত্র আমরা দেখেছি, সেই চিত্রে পরিষ্কার হয়ে গিয়েছিল যে বাংলাদেশ কিন্তু ভারতের বন্ধু দেশ, এবং ঠিক এই জায়গায় বারবার করে নির্বাচনকে কেন্দ্র করে হোক বা বিভিন্ন ক্ষেত্রে, ব্যবসায়িক ক্ষেত্রে হোক, কূটনৈতিক ক্ষেত্রে হোক, শেখ হাসিনার গলায় কিন্তু ক্ষমতা থাকাকালীন একটা সুর শোনা গিয়েছিল বা সুর শোনা যেত ভারতের উপর কৃতজ্ঞতার সুর। এই ভারতের উপর কৃতজ্ঞতার সুরই কি তবে তাকে ডোবালো শেষ পর্যন্ত? কেন? তার কারণটা খুবই স্পষ্ট। ভারত পরিষ্কার করে বুঝতে পেরেছিল, বা ইন্দিরা গান্ধীর আন্দাজ বা নজরান্দাজ করেছিলেন যে একদিকে পশ্চিম পাকিস্তান, অন্যদিকে পূর্ব পাকিস্তান, এই দুটো পাকিস্তান বা এই দুটো অংশের যদি সংঘাত লেগে থাকে, সেক্ষেত্রে ভারতের উপর জঙ্গি হামলা বা ভারতের উপর কিন্তু এর একটা প্রভাব বরাবরই পড়বে। ঠিক তারই সঙ্গে চীন এবং আমেরিকার যে প্রভাব, সেইটা যদি বাংলাদেশে পড়তে শুরু করে, সেটা তাদের জন্য বা ভারতের জন্য একটু আশঙ্কার হতো। ঠিক সেই কারণেই 1971 সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে ভারতের সেনা বা ভারতীয় সেনা কিন্তু পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে, এবং এই লড়াইয়ে পরিষ্কারভাবে 93,000 সেনা নিয়ে পাকিস্তান বশ্যতা স্বীকার করে বা রীতিমতো আত্মসমর্পণ করে। এই চিত্র কিন্তু সবার জন্য, এবং ঠিক সেই চিত্রের উপর ভরসা করে বা সেই চিত্রের উপর দাঁড়িয়ে ভারত কিন্তু ঠিক তৎকালীন সময়ে সাউথ এশিয়ার বা সাউথ গ্লোবাল এশিয়ার একটা অন্যতম ধারাবাহিক নেতা হিসেবে পরিচিতি পায়। এই চিত্রটা একেবারে গুরুত্বপূর্ণ ঠিক বর্তমান সময়ে, তার কারণ 1971 সালের পর থেকে আমরা দেখেছি পাকিস্তান কখনোই ভারতকে আর বন্ধু মানতে পারেনি, এবং সেটাই স্বাভাবিক। ভারতও পাকিস্তানকে বন্ধু মানেনি কখনো। ঠিক এই ইকুয়েশনটাই কোথাও গিয়ে বাংলাদেশের সঙ্গে বরাবর কাজ করেছে। তার কারণ যখন বাংলাদেশে বিএনপি ক্ষমতায় এসেছিল, তখন তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচনকালীন সময়ে যে অন্তর্বর্তী সরকার গঠন হবে, ঠিক তার 3 মাস আগে গঠন হবে, তার নির্বাচন হবে, এই সমস্ত চিত্রগুলো ছিল। যদিও 1996 সালে যখন একবার শেখ হাসিনা ক্ষমতায় আসে, তখন শেখ হাসিনা কিন্তু চেয়েছিলেন যে এই প্রথাটা উঠুক। তারপর 2001 সালে ফের ক্ষমতা হস্তান্তর। যদিও বিএনপি সেই সময় 3-4 বছর ক্ষমতা রাখলেও তারপরেই কিন্তু জরুরি অবস্থা জারি হয়ে যায়। কিন্তু 2008 সালে পার্মানেন্টলি 16 বছরের জন্য রীতিমতো শাসন করেন শেখ হাসিনা। এই অন্তর্বর্তী সরকার প্রথা 2008 সালের পরেই তিনি চেয়েছিলেন, এবং ঠিক সেই মতোই
2008 সালের পর হাইকোর্টের রায়ে, বাংলাদেশের হাইকোর্টের রায়ে সেই অন্তর্বর্তী সরকার কথা তুলে দেয়, যাতে করে তিনি নিজে ক্ষমতা থাকতে পারেন। এবং ঠিক এই জায়গায় একটা গ্লিচ যে থেকে গিয়েছে সেইটা হয়তো তিনি বুঝতে পারেননি। বিশেষজ্ঞরা ঠিক এমনটাই বলছেন যে ঠিক তৎকালীন সময়ে এই অন্তর্বর্তী সরকারের যে প্রসেস সেইটা তুলে দেওয়া হয় হাইকোর্টের তরফে। সে হাইকোর্টের রায় সেটা উঠে যায় এবং শেষ পর্যন্ত সেই হাইকোর্টের রায়কে কার্যকর করে সংবিধান বা অ্যাক্ট জারি করে সংসদে সেই বিলটি পাস হয় এবং শেষ পর্যন্ত সেই অন্তর্বর্তী সরকার যে নিয়মটা বা সেই যে প্রসেসটা সেইটা পুরোপুরি উঠে যায়। তারপর থেকে নির্বাচন নিয়ে 2008 সালের পর 2014 সাল, 2019 সাল, 2024 সাল, তিনটি ভাগে ধাপে ধাপে 2014 সালে বিভিন্নভাবে লুটতরাজের অভিযোগ হয়েছে, 2019 সালে ভোট কেউ দিতে পারেনি এবং সেক্ষেত্রে ব্যালটে রাত থাকতেই ভোট হয়ে গিয়েছে, এই একটা অভিযোগ উঠেছিল, এবং 2024 সালে সে তো আরও মারাত্মক অভিযোগ উঠেছিল যে ডামি প্রার্থী দাঁড় করিয়ে সেই ভোট করিয়ে দেওয়ার অভিযোগ। ঠিক এই তিনটি ভোট হয়ে যাওয়ার পর আমরা 2024 সালে যে চিত্রটা দেখতে পেয়েছি, কোটা আন্দোলন, বিভিন্ন ক্ষেত্রে সড়কপথ সহ বিভিন্ন আন্দোলন বাংলাদেশকে উত্তাল করে তুলেছিল। কিন্তু এই কোটা আন্দোলন এত বড় আন্দোলন ছিল না প্রাথমিক পর্যায়ে, যে আন্দোলনের উপর দাঁড়িয়ে সরকার পতন হয়ে যাবে। প্রাথমিকভাবে কোটা আন্দোলনটা কি সেটাও আপনাদের একটু বলে রাখার চেষ্টা করব, যদিও আপনারা ইতিমধ্যে সেই সম্পর্কে অবগত হয়েছেন। বেসিক্যালি কোটা আন্দোলন বোঝাতে, যেটা কোটা ছিল বাংলাদেশে, যে মুক্তিযুদ্ধে যারা লড়াই করেছিলেন তাদের নাতি সহ বা তাদের পরিবারের একটা অংশ, তাদের জন্য সংরক্ষণ। ঠিক এই সংরক্ষণের বিরোধিতা করে সাধারণ মানুষ যে চূড়ান্ত পর্যায়ে আন্দোলন নেমেছিল 2024 সালে, মে জুন জুলাই থেকে শুরু করে সেই আন্দোলন একেবারে চূড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছায়। এবং ঠিক তারই মধ্যে বেশ কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা, সেটা রংপুরে হোক, সেটা ঢাকায় হোক, বা আবু সাইদের হত্যাকাণ্ড হোক, বিভিন্ন ক্ষেত্রে বেশ কয়েকটি ঘটনা গোটা বাংলাদেশে আরও জনসমক্ষে সেই আন্দোলনকে আরও বেগ দেয়। এবং ঠিক এই বেগের মধ্যে কোথাও যে রাজাকার, কোথাও যে পাকিস্তান লুকিয়ে রয়েছে বা আমেরিকার একটা শক্তি লুকিয়ে রয়েছে, সেটা কি তিনি তবে বুঝতে পারেননি? এই প্রশ্নটা উঠছে তার কারণ একেবারে খুব স্বাভাবিকভাবেই 2024-এর আগস্ট মাসের পর থেকে 8ই আগস্ট মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতা গ্রহণ করেন বা অন্তর্বর্তী সরকারের প্রধান হয়ে বসেন, ঠিক তখন একটা প্রশ্ন উঠতে শুরু করে যে এই সরকার কতটা বৈধ। কিন্তু সেই বৈধ অবৈধ সমস্ত প্রশ্ন কাটিয়ে যেটা দেখা গিয়েছিল যে শেখ হাসিনার বিরুদ্ধে গোটা বাংলাদেশ একজোট হয়ে গিয়েছিল, এবং শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের একটা অংশ, একাংশ বলা ভালো, একজোট হয়ে গিয়েছিল। কিন্তু এইখানেই প্রশ্ন যে ভারত বিদ্বেষ কেন? শেখ হাসিনার সময়কাল কি তার আগের সময়কাল কখনো এত ভারত বিদ্বেষ দেখা যায়নি যেটা বর্তমানে দেখা যাচ্ছে। 2024 সালের পর থেকে ভারতের নামে স্লোগান, ভারতের পণ্য বয়কট, ভারতের সঙ্গে ব্যবসায়িক চুক্তি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে ভারত বিরুদ্ধতা যে চরমে উঠেছে সেইটা কিন্তু একেবারে স্পষ্ট। সেটা কি কেবল শেখ হাসিনা পালিয়ে ভারতে এসেছেন সেই জন্য? শেখ হাসিনা পালিয়ে সুইডেনে যেতে পারতেন, আমেরিকায় যেতে পারতেন, কিন্তু সেফ সাইডে ঠিক সেই সময়ের জন্য একেবারে আপেক্ষিকভাবে তিনি ভারতে এসে আশ্রয় নিয়েছেন। এটা একেবারে অসত্য নয়, এটা চরম সত্য। এবং ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত যে তার পাশে, এটাও একেবারে কিছুটা হলো আবছা কুয়াশার মতো স্পষ্ট। কিন্তু এইখানে দাঁড়িয়ে যে প্রশ্নটা উঠছে, শুধু সেই কারণের জন্যই কি ভারত বিদ্বেষ? এই উত্তর কিন্তু একেবারে স্পষ্ট, বা এই উত্তর একেবারে সহজ যে তা কিন্তু নয়। তার কারণ শেখ হাসিনার পতনের পর থেকে গোটা বাংলাদেশ জুড়ে যে হাওয়া ছড়িয়েছে, সেটা শুধুমাত্র ভারত বিদ্বেষ বা বাংলাদেশের সাধারণ মানুষের বিদ্বেষ যে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারত আছে, তা কিন্তু নয়। তার কারণ বিভিন্ন ক্ষেত্রে পাকিস্তানের বিভিন্ন জঙ্গি সংগঠনের আশ্রয় বাংলাদেশ দিয়েছে এই মুহূর্তে। তাছাড়াও ইউনূসকে দেখা গিয়েছে বিভিন্ন ক্ষেত্রে পাকিস্তানের জন্য ভিসা ফ্রি এন্ট্রি করে দেওয়া, বা অন্যান্য ক্ষেত্রে পাকিস্তানের সঙ্গে যে আরও ক্লোজার হয়েছে বা আরও ঘনিষ্ঠ হয়েছে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ, এইটা কিন্তু স্পষ্ট হয়েছে আরও মাস কয়েক যেতেই। এবং ঠিক তারপরে আমরা ইতিমধ্যে যেটা দেখতে পেয়েছি, বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতে হামলার ছক, জেলাস্কারি তৈবা সহ বিভিন্ন জঙ্গি সংগঠনগুলো, সেই বিশ্লেষণ বা সেই চিত্রটাও আমি তুলে ধরার চেষ্টা করেছিলাম। ঠিক তার পাশাপাশি আমরা এটাও দেখিয়েছি যে কিভাবে জঙ্গি সংগঠনগুলোর পাশাপাশি এই বাংলাদেশের আইএসআই বা গুপ্তচর সংস্থা কিভাবে সাহির শামসাদ মির্জা, অর্থাৎ পাকিস্তানের একজন মেজর জেনারেল এবং উচ্চপদস্থ কর্তা, এবং তার উপস্থিতিতে পাকিস্তানের যে আইএসআই গুপ্তচর সেইটা ঢাকায় আশ্রয় পেয়েছে। এবং ঠিক এই যে চিত্রগুলো ফুটে উঠতে শুরু করলো, সেইখানে প্রশ্ন উঠতে শুরু করলো যে ভারত বিদ্বেষ কি তবে শুধু হাসিনাকে রেখে দেওয়ার জন্য? শুধু উত্তরটা কিন্তু তা নয়। এবং এইখানে পরিষ্কার হয়ে যাচ্ছে আস্তে আস্তে যে এইখানে চিত্রটা আরও ভয়ানক, যে গোটা বাংলাদেশ জুড়ে এই পাকিস্তানের বারবারন্ত 1975 সালেও ছিল। 1975 সালে যখন শেখ হাসিনা পরিবারকে হত্যা করা হয়, সেই সময় পাকিস্তানের এই বিচ্ছিন্নতাবাদী সংগঠন বা পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদী আন্দোলন
পাকিস্তানপন্থী আন্দোলন ঠিক তারপর আস্তে আস্তে বিভিন্নভাবে সেই আগুন ধিকি ধিকি করে জ্বলছিল। 2013 সালে যখন মানবতা বিরোধী অপরাধ, ঠিক সেই সময় শেখ হাসিনা বুঝতে পেরেছিলেন যে এই পাকিস্তানপন্থীদের কিন্তু কোনোভাবে ছাড়া যাবে না। তিনি ব্যবস্থাও করেছিলেন, কিন্তু কোথাও গিয়ে এইটাই বুমেরাং হয়ে গিয়েছিল নির্বাচনের জন্য। নির্বাচনটা কোথাও যদি সঠিক হতো, এই অভিযোগ যেখানে বারবার করে উঠছে, সেক্ষেত্রে প্রশ্ন উঠছে বা বিশেষজ্ঞদের মত যে নির্বাচন প্রক্রিয়ায় যদি গলদ না থাকতো বা অভিযোগ না থাকতো, সেক্ষেত্রে হয়তো এমন পরিণতি হতো না। যদিও এই গোটা কোটা আন্দোলন সহ বিভিন্ন ক্ষেত্রে বিদেশি যোগ আছে বলে পরিষ্কার করে দাবি করেছে শেখ হাসিনা। শেখ হাসিনার দাবি বা বিশেষজ্ঞদের যে দাবি, সেক্ষেত্রে পরিষ্কার যে সেন্ট মার্টিন দ্বীপ সেইটা আমেরিকা চেয়েছিল এবং সেইটা না দেওয়ার জন্যই এক্ষেত্রে একটা বড় ফান্ডিং আমেরিকা করেছে এবং সেক্ষেত্রে পাকিস্তানি জঙ্গি সংগঠনগুলো এক্ষেত্রে পরিষ্কারভাবে অত্যন্ত পরোক্ষভাবে যোগাযোগ এবং অত্যন্ত প্রত্যক্ষভাবে যোগাযোগ। ফলে এই আন্দোলন, কোটা আন্দোলন, সেইটা প্রাথমিকভাবে কোটা নিয়ে থাকলেও, কোটা নিয়ে অভিযোগ থাকলেও, ঠিক সেই সময় যখন সুপ্রিম কোর্ট যখন আগস্টের একেবারে শুরুতে কোটা প্রক্রিয়া তুলে দেয়, সুপ্রিম কোর্টের নির্দেশে কোটা প্রক্রিয়া উঠে যাওয়ার পরেও এই আন্দোলন এত বৃহত্তর আকার ধারণ করতো না, যেখানে শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছিল। ফলে সব মিলিয়ে এটা পরিষ্কার যে পাকিস্তানপন্থী হাওয়া বা আমেরিকার এই যে প্রভাব, তার সঙ্গে বর্তমানে যে চিত্রটা, সেটা যদি একেবারে সমান্তরাল রাখা যায় বা ইকুইভ্যালেন্ট রাখা যায়, তাহলে পরিষ্কার হয়ে যাবে যে এই আন্দোলন কিন্তু শুধুমাত্র কোটা আন্দোলন ছিল না এবং সেটা মিডল অফ টাইমে গিয়ে সেটা হাইজ্যাক হয়ে যায় এবং ঠিক সেই হাইজ্যাক হওয়ার পর পাকিস্তান এবং আমেরিকা এই গোটা ঘটনায় ইনভলভ হয় এবং আস্তে আস্তে শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার একটা ব্যবস্থা করে এবং সেক্ষেত্রে এই দুটো দেশেরই কিন্তু আলটিমেট লাভ। ঠিক এইখানে একেবারে খুব প্রাসঙ্গিক একটা প্রশ্ন উঠছে যে শেখ হাসিনা কি ভারত ফেরত পাঠাবে। এক্ষেত্রে আমি একটু বলে রাখবো অবশ্যই যে এই যে শেখ হাসিনাকে ফেরত পাওয়া, ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে ইন্টারপোলের কাছে চিঠি করতে পারেন এবং এই মুহূর্তে ভারতের কাছেও লিখিত চিঠি করবে আসিফ নজরুল বা আইনি উপদেষ্টা বাংলাদেশের, তিনি ইতিমধ্যে জানিয়েছেন এবং ঠিক সেই চিঠির পর চিঠি দেওয়া নেওয়া বা এই শেখ হাসিনাকে আন্তর্জাতিক যে ট্রাইব্যুনালের যে রায়, সেই রায়ের মোতাবেক শেখ হাসিনাকে ফেরত পেয়ে সেই রায় কার্যকর করা, সেটা কিন্তু অনেক ঝক্কির এবং সেইটা ইতিমধ্যে এটা পরিষ্কার হয়ে গিয়েছে ভারতের অ্যাক্টিভিটিসে যে সেটা কিন্তু খুব সহজ হবে না। এবং এই গোটা ঘটনায় বাংলাদেশ পাকিস্তান যে আরও গভীর এসেছে এটা স্পষ্ট এবং ভারত বিদ্বেষ আরও বেড়েছে সেটাও স্পষ্ট। ফলে এইখানে ভারতের কি স্টেপ হয়, ভারতের কি ভূমিকা হয়, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে সব মিলিয়ে নজর রাখুন আপনাদের পছন্দের অনুষ্ঠান ইনসাইডে।